প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কম খরচে ওমরা হজ সম্পন্ন করবেন এবং সম্পূর্ণ নিজে নিজেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওমরা ভিসা প্রসেস করতে হয়, কিভাবে ট্রিপ প্ল্যান করতে হয় এবং পুরো ওমরাটা কেমন হয়। যারা প্রথমবার ওমরা করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই সহায়ক হবে। ভিসা প্রসেসিং এর প্রথম কাজই হচ্ছে বায়োমেট্রিক এনরোলমেন্ট। আমি এই বায়োমেট্রিক নিয়ে আরেকটি ভিডিও তৈরি করব, যেখানে আপনাদেরকে বিস্তারিত জানাবো কিভাবে সফলভাবে বায়োমেট্রিক কমপ্লিট করতে হয়। বর্তমানে অনলাইন ভিসা প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট, ছবি, টিকিট কনফার্মেশন, হোটেল বুকিং ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করা উত্তম বলেই আমার কাছে মনে হয়েছে। হেলথ ইন্স্যুরেন্স নিয়ে আপনার একটি প্রশ্ন আসতে পারে, যেটা আপনার ভিসার সাথেই সংযুক্ত থাকে। তবে চলতি বছর ওমরা যাত্রীদের 5টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার। এই রোগগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা, সিজনাল ইনফ্লুয়েঞ্জা। 14 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2025 সাল থেকে যে 5টি রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি আরব সরকার টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে সেসব টিকা দিয়ে নিতে হবে যাত্রীদের। এরপর আসি ট্রিপ প্ল্যানিং এ। আমি ঢাকা থেকে মুম্বাই হয়ে জেদ্দা গিয়েছিলাম। বিভিন্ন এয়ারলাইন্সে টিকিটের দাম ও সুবিধা অনলাইনে দেখে নিতে পারেন। হোটেলের ক্ষেত্রে মক্কা, মদিনা, মসজিদুল হারাম ও মসজিদে নববীর কাছাকাছি হোটেল খুঁজে নেওয়াটাই ভালো। এতে ইবাদতের সুবিধা হয়। এবার দেখে নেওয়া যাক ওমরার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি চেকলিস্ট। ইহরামের কাপড়, সাধারণ পোশাক, আইডি কার্ড, পাসপোর্ট, ভিসার কপি, টিকিট, ঔষধ, জায়নামাজ, কম্পাস, শুকনো খাবার, মোবাইল চার্জার ইত্যাদি। ওমরা যাত্রায় কিছু চ্যালেঞ্জ থাকে, যেমন ভিসার সমস্যা, টিকিটের দাম, টিকিটের সোর্স, কাগজপত্রের সংরক্ষণ, ভালো হোটেল খুঁজে পাওয়া, আবহাওয়া, ভাষার সমস্যা, লাগেজ সামলানো ইত্যাদি। তবে যদি আপনি আগে থেকে পরিকল্পনা করে রাখেন, তাহলে এই সমস্যাগুলো অনেকটাই এড়ানো সম্ভব। অনেকে এজেন্সি বা মুআল্লিমের মাধ্যমে ওমরা করে থাকেন, আবার অনেকে নিজেও পরিকল্পনা করেন। নিজে পরিকল্পনা করলে খরচ কিছুটা কম হয়, কিন্তু সময় ও পরিশ্রম একটু বেশি লাগে। তবে আপনার ব্যবস্থাপনার ক্ষমতা অনুযায়ী আপনি সাহস করতে পারেন। চ্যালেঞ্জগুলো আমি ভিডিওর মাঝে মাঝে বলার চেষ্টা করব। আগের রাতে অর্থাৎ 9 তারিখে রাতে আমরা সকল জিনিসপত্র গুছিয়ে রেখেছিলাম এবং লাগেজে কাগজ লাগিয়ে সেখানে আমাদের বাংলাদেশের ঠিকানা ও মক্কায় যে হোটেলে উঠবো সেটার ঠিকানা এবং ফোন নাম্বার লিখেছিলাম এবং ভালোভাবে সেগুলো র্যাপিং করেছিলাম। আমাদের ফ্লাইট ছিল 10ই ডিসেম্বর সকাল 11টা 45 মিনিটে। কাগজগুলো আলাদা একটা প্লাস্টিক ফাইলে আমরা রেখেছিলাম। সকাল 6টা 30 মিনিটে মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল এবং একটি উবার প্রাইভেট কার রিজার্ভ করে আমরা রেখেছিলাম। মিরপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত 630 টাকা উবারের ভাড়া নিয়েছিল। কনফার্ম আসে যদি উবার থেকে কনফার্ম করা থাকে। তবে ফোন নম্বর পাবেন ঠিক যে সময় ড্রাইভার আপনার ঠিকানায় থাকার কথা তখন। আমি যদি ব্যাকআপ প্ল্যান রেখেছিলাম, যদি কোনো কারণে গাড়ির সমস্যা করে উবার এমনভাবে ঠিকানা দিবেন যেন আপনার বা তার আর ফোন করতে না হয়। সব গুছিয়ে আমরা শার্প টাইমেই গাড়িতে উঠি 9টা 4 মিনিটে। আমাদের কল ছিল 8টা 45 মিনিটে এবং ড্রাইভার যথাসময়ে ফোন নিয়েছিলেন। আমরা এয়ারপোর্টে পৌঁছে 9টা 56 মিনিটে। আমাদের যাত্রা শুরু হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। টার্মিনাল 2 দিয়ে আমরা প্রবেশ করি এবং এয়ারপোর্টে বিশাল লাইন ছিল। তাই অবশ্যই আপনারা হাতের সময় নিয়ে বের হবেন। যে কোনো পরিস্থিতি হতে পারে সময় কম হলে। সবচেয়ে বড় সমস্যা প্লেনের সিট আপনার পরিবারের সাথে নাও পেতে পারেন, যেটা একটা বড় চ্যালেঞ্জ। এখানে আপনার এবং আপনার পরিবারের প্রয়োজনীয় কাগজপত্রগুলো হাতে রাখুন। আমি এক হাতেই রেখেছিলাম। লাগেজ প্রথম স্টেজে চেক হলো, সবার পাসপোর্ট এবং ভিসা দেখে আমাদেরকে ছেড়ে দিল এবং এয়ার ইন্ডিয়া টিকিটের লোকেশন দেখিয়ে দিল। ট্রলি নিয়ে আমরা সবাই এগোলাম। ওরা অনেক আন্তরিক ছিল। আমাদের পাসপোর্টগুলো চেক করতে চাইলো, এরপর ভিসা, টিকিট কনফার্মেশন দিলাম। এয়ারলাইন্সের কাউন্টারে আপনার লাগেজের ওজন গুনবে।
এবং আপনার বোর্ডিং পাস দিবে। আপনি কতটুকু ওজন ক্যারি করতেছেন সেটা আপনি বাসা থেকেও দেখে নিতে পারেন। আর যদি না জানা থাকে সেক্ষেত্রে ওখান থেকেও জেনে নিতে পারেন। আমরা ৫ জন, তাই ১৫০ কেজি আমাদের ক্যারিং ক্যাপাসিটি ছিল। লাগেজের পরিমাণটা কম হওয়া আমার কাছে ভালো মনে হয়। বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়া, ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং এই সবকিছু শেষ করি। এরপর আমরা প্লেনে উঠি। আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া। ফ্লাইটটি এয়ারবাস A320 ছিল, একটি আধুনিক এবং মাঝারি দূরত্বের বাণিজ্যিক বিমান। এটি ১৫০ থেকে ১৮০ যাত্রী বহনে সক্ষম। ৫,৭০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। উন্নত ফ্লাই বাই ওয়ার প্রযুক্তি এবং আরামদায়ক কেবিন ডিজাইনের জন্য এটি বিখ্যাত। বিশ্বব্যাপী বহু এয়ারলাইন্সে এই মডেলটি ব্যবহার করে থাকে। ঢাকা থেকে মুম্বাই যেতে সময় লাগে ৩ ঘন্টা ২০। যদিও আমাদের ফ্লাইট ১ ঘন্টা দেরি করেছিল, কারণ ফ্লাইট পরিষ্কার করতে জেটওয়ের সাথে সংযোগ করতে দেরি করেছিল। এর মধ্যে আরেকটি ফ্লাইট সেখানে সংযোগ স্থাপন করে। একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই, যা ছিল মুম্বাই এয়ারপোর্ট এবং আমাদের ইহরামের কাপড় পরার সুযোগ এবং সেই সাথে এয়ারলাইন সার্ভিস সম্পর্কে কিছু কথা। আমাদের পরিকল্পনা ছিল মুম্বাই এয়ারপোর্টে ইহরামের কাপড় পরে নেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লাইট দেরি হওয়া এবং ইমিগ্রেশনের অতিরিক্ত জটিলতার কারণে আমাদের অনেকটা দৌড়ের উপর থাকতে হয়েছে। ইমিগ্রেশন একটা বিষয় আমার খুবই খারাপ লেগেছে। দেখলাম সহজ সরল কিছু যাত্রীর সাথে সেখানকার কর্মকর্তারা বেশ খারাপ ব্যবহার করছেন, এমনকি টুইটকারি করে কথা বলছিলেন তাদের সাথে। এটি অবশ্যই কোনো যাত্রীর জন্য সম্মানজনক নয়। এটি আমাকে খুবই হতাশ করেছে। তবে ফ্লাইটের সার্ভিস খুবই ভালো ছিল। বিমানের কেবিন ক্রু খুবই সহযোগিতাপূর্ণ ছিল এবং পেশাদার ছিল। খাবারের মানও ভালো লেগেছে। আমি এখানে একটা পরামর্শ দিতে চাই। যদি আপনাদের কোনো বিশেষ ধরনের খাবারের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এয়ারলাইন্সকে আগে জানিয়ে রাখবেন। তারা সেই অনুযায়ী খাবার সরবরাহ করবে। এই অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস শিখেছি, তা হলো ভ্রমণের সময় সবকিছুই পরিকল্পনা মতো হবে না। কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী সামঞ্জস্য করতে হয়। তবে যাত্রীদের সম্মানের সাথে ব্যবহার করা যে কোনো এয়ারপোর্ট বা সেবাদাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আশা করি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি উন্নয়ন হবে। আপনারা যদি এ ধরনের কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে শেয়ার করুন। আর ভ্রমণের সময় খাবার বা অন্য কোনো বিশেষ প্রয়োজনীয়তা থাকলে আগে নিশ্চিত করলে কখনোই ভুলবেন না। মুম্বাই হয়ে আমরা জেদ্দা পৌঁছাই। জেদ্দা বিমানবন্দর ইমিগ্রেশনেই আমাদের ছোটখাটো প্রবলেম ফেস করতে হয়েছে, যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। ফিঙ্গারপ্রিন্ট সাধারণত আমাদের ২ রকমভাবে নেওয়া হয়ে থাকে। একটা পাসপোর্ট এনরোলমেন্টের সময়, আর আরেকটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের সময়। তো ওদের ইমিগ্রেশনে আমরা যেটা দেখতে পেলাম, ওরা পাসপোর্টে যে ফিঙ্গারটা নেওয়া হয়, ওটাই সাধারণত ওখানে স্ক্যান করে থাকে এবং চেক আপ করে থাকে। তবে ভিসা অ্যাপ্লিকেশনের সময় অনেকেই আমি শুনেছি যে একজনের ফিঙ্গারের স্থানে অন্য আরেকজনের ফিঙ্গার এনরোল করে। জিনিসটা আসলে ভ্যালিড হয় না। এক্ষেত্রে অনেক ঝুঁকি বহন করতে হয়। তাই ফিঙ্গারপ্রিন্ট এনরোলটা সতর্কভাবে করবেন সবসময় এই পাসপোর্ট অফিসে এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময়। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করি। এরপর আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিই। আমরা জেদ্দা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করি একটি গাড়ির মাধ্যমে, যেটি হুন্দাই HR মডেলের, ২০২২-এর মডেল যতদূর মনে পড়ে। তো এখান থেকে আপনারা চাইলে মেট্রোতেও যেতে পারেন। মেট্রোতে আপনার বিভিন্ন রকম ভাড়া হয়ে থাকে। সর্বনিম্ন এটি ৪৬ থেকে ৬৯ রিয়াল বা তার কম বেশি হতে পারে। মানে এটা ভেরি করে আসলে সময় ভেদে। তো আপনি যেটা পছন্দ করে আপনি সেটা যেতে পারেন। তবে এটার আপনার লাগেজের সাইজ এবং ওয়েটের একটা লিমিটেশন আছে। মক্কায় পৌঁছে হোটেলে চেক ইন করি। আমরা যে হোটেলটিতে উঠেছিলাম, হোটেলটির নাম ছিল ওয়াইসিস। এটি হারাম শরীফ থেকে খুবই কাছে ছিল। সর্বোচ্চ আপনার ৫ মিনিট সময় লাগতে পারে এখানে পৌঁছাতে। তো এখানে একটাই সমস্যা ছিল, যেটা হচ্ছে আপনার কোনো খাওয়া দাওয়ার হোটেল পাওয়া যায় না। হোটেলের আপনার খাওয়া দাওয়ার জন্য আপনাকে যেতে হবে ইব্রাহিম খলিল রোডে, যেখানে আপনি বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বিভিন্ন রকম আপনি ফুড অ্যাভেলেবেল পাবেন। ওয়াইসিস হোটেলের খরচ খুবই কম এবং পরিবেশও আশা করি আপনার পছন্দ হবে। তবে এখানে অনেক বেশি প্রত্যাশা করলে সেটা আমার মনে হয় ভুল হবে। হারাম শরীফ এখান থেকে অনেক কাছে হবে, এটাই এটার প্রধান বৈশিষ্ট্য। মক্কায় অনেকে একাধিক হোটেলে থাকার চেষ্টা করে, যেটা আমার কাছে মনে হয় পুরোপুরি ভুল সিদ্ধান্ত, যদি শর্ট টাইম ডিউরেশনের জন্য আপনি যেয়ে থাকেন। বা যদি আপনি লং টাইমের জন্য যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বদল করতে পারেন। এরপর আমরা কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে আমরা বের হয়ে পড়ি। এরপর মসজিদুল হারাম প্রদর্শনে আমাদের মন ভরে যায়। যে স্থানটি নিয়ে সারা জীবনের প্রার্থনা, স্বপ্ন এবং তীব্র ফিলিংস কাজ করে, এই সেই পবিত্র কাবা শরীফ। এ আমার আল্লাহর ঘর। প্রথম দেখার সময় মনের ভিতর কি যে অনুভূতি,
তা বলে প্রকাশ করা যাবে না। খুব ছোটবেলা থেকেই দেখছি এই প্রিয় স্থানটিকে। শুকরিয়া হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের কাছে আসার সুযোগ করে দেওয়ার জন্য এবং স্পর্শ করতে সুযোগ দেওয়ার জন্য। আমি তাওয়াফ ও সাই করি। মক্কায় আমরা আরো কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করি, যেমন মিনা, আরাফাত, মুজদালিফা, জাবালে রহমত। এই ছিল আমার ওমরার অভিজ্ঞতা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ওমরা জার্নি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছি। মক্কা থেকে মদিনা আমরা যে জার্নিটি করেছিলাম সেটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে আপনার কমেন্ট বক্সে জানান। আমরা সেটি নিয়ে আরো একটি বিস্তারিত ভিডিও তৈরি করব, যেখানে আপনারা জানতে পারবেন মক্কা থেকে কিভাবে মদিনায় গিয়েছি। সেখানে মদিনার পুরো প্ল্যানটি আমি বর্ণনা করব। এছাড়া মদিনা থেকে জেদ্দা আমার যে প্ল্যানিং ছিল, জেদ্দায় স্টে করা, বিভিন্ন স্পট ঘুরে বেড়ানো, সে বিষয়েও আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো পরবর্তী ভিডিওগুলোতে। আপনি শুনলে অবাক হবেন, হারাম শরীফের আশেপাশে 100 রিয়ালেও হোটেল খুঁজে পাওয়া সম্ভব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।